আজ আমরা শুনব রাজশেখর বসু রচিত পরশুরাম গল্প সমগ্র থেকে আনন্দীবাই গল্পটি। রাজশেখর বসু রচিত আনন্দীবাই একটি বিখ্যাত হাস্য রসাত্মক ছোট গল্প। এই গল্পের উপর ভিত্তি করে গল্পগ্রন্থের নাম রাখা হয় আনন্দীবাই ইত্যাদি গল্প। এই গল্পগ্রন্থের জন্য তিনি সাহিত্য একাডেমি পুরস্কার লাভ করেন। বহু কারবারের মালিক ত্রিক্রম দাস করডি তার দিল্লি অফিসের খাস কামরায় বসে চেক সই করছেন। আরদালি এসে একটা কার্ড দিল, এম জুলফিকার খাঁ। ত্রিক্রম দাস বললেন, একটু সবুর করতে বলো। কিছুক্ষণ পরে সই করা চেকের গোছা নিয়ে কেরানি ঘর থেকে বেরিয়ে গেল। ত্রিক্রম দাস ঘন্টা বাজিয়ে আর্দালিকে ডেকে কারখানা দিয়ে বললেন, আসতে বলো। জুলফিকার খাঁ এসে বললেন, আদাব আর্জ শেঠজি, আমি ইন্টেলিজেন্স ব্রাঞ্চ থেকে আসছি। উদ্বিগ্ন হয়ে শেঠজি প্রশ্ন করলেন, ইনকাম ট্যাক্স নিয়ে আবার কিছু গড়বড় হয়েছে নাকি? তা আমার মালুম নেই। আমার ডিপার্টমেন্টে আপনার নামে একটা সিরিয়াস চার্জ এসেছে। কেন? আমার কসুর কি? আপনি ৩টি শাদী করেছেন। একটু হেসে ত্রিক্রম বললেন, ইহে বাত, যদি করেই থাকি তাতে আমার কসুর কি? আমি তো হিন্দু, স্যাকড়ো শাদী করতে পারি। আপনাদের মতো ৪টি বিবিতে আটকে থাকবার দরকার নেই। খাঁ সাহেব হাত নেড়ে বললেন, হায় হায় শেঠজি, আপনি রুপিয়াই কামাতে জানেন, মুলুকের খবর রাখেন না। হিন্দু, বৌদ্ধ, জৈন আর শিখ একটির বেশি শাদী করতে পারবে না। এই আইন সম্প্রতি চালু হয়ে গেছে, তা জানেন না? বলেন কি? আমি নানা ধান্দায় ব্যস্ত, সব খবর রাখবার ফুরসত নেই। নতুন ট্যাক্স কি বসলো, নতুন লাইসেন্স কি করতে হবে, এই সবেরই খোঁজ রাখি। কিন্তু আপনার খবরে বিশ্বাস হচ্ছে না। আমার ফুফা ঈরচন্দ্রজি 2 জরু নিয়ে বহুত মজে মে আছেন। তার নামে তো চার্জ আসেনি। আইন চালু হওয়ার আগে থেকেই তো তার 2 জরু আছে, তাতে দোষ হয় না। কিন্তু আপনি হালে 3 শাদী করেছেন, তার জন্য কড়া সাজা হবে। 10 বছর জেল আর বিস্তর টাকার জরিমানা হতে পারে। শেঠজি ভয় পেয়ে বললেন, বড়ি মুশকিল কি বাত, এখন এর উপায় কি? দেখুন শেঠজি, আপনি মান্যগণ্য আমির আদমি, আপনাকে মুশকিলে ফেলতে আমরা চাই না। 1 মাস সময় দিচ্ছি, এর মধ্যে বন্দোবস্ত করে ফেলুন। কত টাকা লাগবে? আপনি একটি জরুকে বহাল রেখে আর দুটিকে ঝটপট খারিজ করুন। তার জন্য কত খেসারত দিতে হবে তা তো আমি বলতে পারি না। ওকিলের সঙ্গে পরামর্শ করবেন। আর এদিকে কত টাকা লাগবে সে তো আমার আর আপনার মধ্যে, তার কথা পরে হবে। মাথা চাপড়ে ত্রিকম দাস বললেন, হো রামজি, হো পরমাত্মা, বাঁচাও আমাকে। একটিকে সনাতনী মতে বিবাহ করেছি, আর একটিকে আর্য সমাজি মতে, আর একটির সঙ্গে সিভিল ম্যারেজ করেছি। খারিজ করব কি করে? ঘাবড়াবেন না শেঠজি, আপনার টাকার কমি কি? 2-4 লাখ খরচ করলে সব মিটে যাবে। দুটি স্ত্রীকে মোটা খেসারত দিয়ে কবুল করিয়ে নিন যে তারা আপনার আসলি জরু নয়, শুধু মোহাব্বতি পিয়ারি। আর তারপর আমরা ব্যাপারটা চাপা দিয়ে দেব। দেরি করবেন না, এখনই কোনো ভালো ওকিল লাগান। আচ্ছা, আজ আমি উঠি, হপ্তা বাদ আবার দেখা করব। আদাব। ত্রিক্রম দাসের বয়স 50-এর কিছু বেশি। তার বৈবাহিক ইতিহাস অতি বিচিত্র। 2 বছর আগে তার একমাত্র পত্নী কয়েকটি ছেলেমেয়ে রেখে মারা যান। তার কয়েক মাস পরে তিনি আনন্দীবাইকে বিবাহ করেন। তারপর সম্প্রতি তিনি আরো 2টি বিবাহ করেছেন, কিন্তু তার খবর আত্মীয় বন্ধুদের জানাননি। এখনকার পত্নীদের প্রথমা আনন্দীবাই হচ্ছেন খজৌলি স্টেটের ভূতপূর্ব দেওয়ান হরজীবন লালের একমাত্র সন্তান, বহু ধনের অধিকারিণী। হরজীবন মারা গেলে তার এক দূর সম্পর্কের ভাই অভিভাবক হয়ে ভাইঝিকে ফাঁকি দেওয়ার চেষ্টায় ছিলেন, কিন্তু মেয়ের মামাদের সাহায্যে ত্রিক্রম দাস আনন্দীকে বিবাহ করে তার সম্পত্তি নিজের দখলে আনলেন। আনন্দীবাইয়ের বয়স আন্দাজ 25, দেখতে ভালো না, একটু ঝগড়াটে, উচ্চ বংশের অহংকারও আছে। ত্রিক্রম দাসের ব্যবসার কেন্দ্র আর হেড অফিস দিল্লিতে। তাছাড়া বোম্বাই আর কলকাতায় তার যে ব্রাঞ্চ অফিস আছে তাও ছোট নয়। তিনি বছরে 3-4 বার এই 2 শাখা পরিদর্শন করেন। আনন্দীর সঙ্গে বিবাহের কিছুকাল পরে তিনি বোম্বাই যান। সেখানকার ম্যানেজার কিষানরাম খোবানি একদিন তার মনিবকে নিমন্ত্রণ করে নিজের বাসায় নিয়ে গেলেন। তিনি সিন্ধের লোক, দেশ ত্যাগের পর দিল্লি চলে আসেন। তারপর শেঠজির ব্রাঞ্চ ম্যানেজার হয়ে বোম্বাইয়ে বাস করছেন। কিষানরাম শৌখিন লোক, তার ফ্ল্যাট বেশ সাজানো। তিনি তার স্ত্রী আর শালীর সঙ্গে নিজের মনিবের পরিচয় করিয়ে দিলেন। শেঠজি সেকেলে লোক, আধুনিক মহিলাদের সঙ্গে তার মেশবার সুযোগ এ পর্যন্ত হয়নি। কিষানরামের শালী রাজহংসী ঝলকানিকে দেখে তিনি মোহিত হয়ে গেলেন। কি ফর্সা রং, কি সুন্দর সাজ, পরনে ফিকে নীল সালোয়ার আর ঘোর নীল কামিজ, তার উপর চুমকি বসানো ফিকে সবুজ দুপাট্টা ঝলমল করছে।
কথাবার্তা অতি মধুর, কোনো জড়তা নেই। হেসে হেসে এটা খান ওটা খান বলে অনুরোধ করছে। খাওয়া শেষ হলো। কিষান রামকে আড়ালে ডেকে নিয়ে গিয়ে শেঠজি রাজহংসী ঝলকানির সব খবর জেনে নিলেন। মেয়েটির বাপ মা নেই, একমাত্র ভাই সিঙ্গাপুরে ভালো ব্যবসা করে, কিন্তু বোনের কোনো খবর নেয় না। অগত্যা কিষান রাম তার শালীকে নিজের কাছে রেখেছেন। সে ভালো অভিনয় করতে পারে, গাইতে পারে, সিনেমায় নামার ইচ্ছা আছে, কিন্তু কিষান রাম ও তার স্ত্রীর মত নেই। শেরজি তখনই মতি স্থির করে বললেন, আমার সঙ্গে রাজহংসীর বিবাহ দাও, ওকে আমি খুব সুখে রাখবো। এই বোম্বাই শহরেই আমার জন্য জলদি একটা ঘর কিনে ফেলো। রাজহংসী সেখানে থাকবে, আমিও বছরের বেশিরভাগ বোম্বাইয়ে বাস করব। এখানকার কারোবার ফলাও করতে চাই। আনন্দীবাইয়ের কথা শেঠজি চেপে গেলেন। কিষান রাম জানতেন যে তার মালিক বিপত্নিক, সুতরাং তিনি খুশি হয়ে সম্মতি দিলেন। রাজহংসীও রাজি হলেন। শেঠজির বেশি বয়সের জন্য কিছুমাত্র আপত্তি প্রকাশ করলেন না। আর্য সমাজী পদ্ধতিতে বিবাহ হয়ে গেল। তারপর নতুন বাড়িও কেনা হলো। রাজহংসী সেখানে বাস করতে লাগলেন। কিছুদিন পরে ত্রিকরম দাস তার কলকাতার কারবার পরিদর্শন করতে গেলেন। ওখানকার ম্যানেজার পরিতোষ হোর চৌধুরী খুব কাজের লোক, আলিপুরে সাহেবি স্টাইলে থাকেন। তিনি তার মনিবকে ডিনারে নিমন্ত্রণ করে বাড়িতে নিয়ে গেলেন। সেখানে পরিতোষের স্ত্রী আর ভগ্নীর সঙ্গে ত্রিকরম দাসের পরিচয় হলো। মিস বলাকা হোরচৌধুরীকে দেখে শেঠজি অবাক হয়ে গেলেন। রাজহংসীর মতো রূপসী নয় বটে, কিন্তু শাড়ি পরবার ভঙ্গিটি কি চমৎকার! আর বাতচিত আদব কায়দাও কি সুন্দর! মেম সাহেবদের মতো ইংরেজি উচ্চারণ করে, আর হিন্দি বলতে ভুল করে বটে, কিন্তু সেই ভুল কি মিষ্টি! শেঠজি একেবারে কাবু হয়ে পড়লেন। পরিতোষ হোরচৌধুরী তাকে জানালেন, বলাকা এম.এ পাস, নাচ গানে কলকাতায় ওর জুড়ি নেই। সিনেমাওয়ালারা ওকে পাবার জন্য সাধাসাধি করছে, কিন্তু পরিতোষের তাতে মত নেই। বিক্রম দাস নিজেকে সামলাতে পারলেন না, বলে ফেললেন, মিস বলাকা, मैं तुमको शादी करूंगा। বলাকা সহাস্যে উত্তর দিলেন, তা বেশ তো, কিন্তু দিল্লির গরম তো আমার সইবে না, আর আপনাদের ডাল রুটি ভাজি দহিবড়া আমার হজম হবে না। শেঠজি বললেন, আরে দিল্লি যেতে তোমাকে কে বলেছে? আমি এই আলিপুরে একটা মকান কিনবো, তুমি সেখানে তোমার দাদার কাছাকাছি বাস করবে, আমি বছরে 8-9 মাস এখানে থাকবো। কলকাতার কারবার ফালাও করতে চাই। তোমাকে ডাল রুটি খেতে হবে না, মাচ্ছি ভাতই খেও। মাচ্ছি খেতে আমিও নারাজ নই, কিন্তু বড় বদবু লাগে। বলাকা বললেন, আমি গোলাপি আতর দিয়ে ইলিশ মাছ রেঁধে আপনাকে খাওয়াবো, মনে হবে যেন কালাকাঁদ খাচ্ছেন। বলাকা তার দাদার কাছে শুনেছিলেন যে শেঠজি বিপত্নিক। তিনি তখনই বিবাহে রাজি হলেন। 20 দিন পরে সিভিল ম্যারেজ হয়ে গেল। ত্রিকরম দাস পালা করে দিল্লি থেকে বোম্বাই আর কলকাতা যেতে লাগলেন। তারপর অকস্মাৎ একদিন জুলফিকার খাঁ এসে দুঃসংবাদ দিয়ে শেঠজির শান্তি ভঙ্গ করলেন। উকিল খজন চাঁদ, বিএ এলএলবি, ত্রিকরম দাসের অনুগত বিশ্বস্ত বন্ধু। ইনকাম ট্যাক্সের হিসাব দাখিলের সময় তার সাহায্য না নিলে চলে না। শেঠজি সেই দিনই সন্ধ্যার সময় খজন চাঁদের কাছে গিয়ে নিজের বিপদের কথা জানালেন। খজন চাঁদ বললেন, শেঠজি, আপনি নিতান্ত ছেলে মানুষের মতো কাজ করেছেন। আপনি আমাকে বিশ্বাস করেন, কিন্তু ওই মুম্বাইওয়ালি আর কলকাতাওয়ালিকে কথা দেওয়ার আগে একবার আমাকে জানালেন না? এ বড়ই আফসোস কি বাত। শেঠজি হাত জোড় করে বললেন, মাফ কর ভাই, বুড়ো বয়সে একটা স্ত্রী থাকতে আরো দুটো বিয়ে করবার লোভ হয়েছে। এ কথা লজ্জায় তোমাকে বলিনি। এখন উদ্ধারের উপায় বতলাও। কিছুক্ষণ ভেবে খজনচাঁদ বললেন, আনন্দীবাইকে কিছু বলবার দরকার নেই। শুনলে উনি দুঃখ পাবেন, কান্নাকাটি করবেন। আর দুজনকে একে একে আপনি সব কথা খুলে বলুন। ওরা হচ্ছেন মডার্ন গার্ল, আত্মমর্যাদা বোধ খুব বেশি। আপনার কুকর্ম জানলে রেগে আগুন হবেন, আপনার মুখ দেখতে চাইবেন না। তাতে আমাদের সুবিধাই হবে। মোটা খেসারত দিলে আর আপনার 2 ম্যানেজারকে কিছু খাওয়ালে সব মিটে যাবে। 2-4 লাখ খরচ হতে পারে, কিন্তু আপনার তা গায়ে লাগবে না। এই পরামর্শ ত্রিকরম দাসের পছন্দ হলো না। তিনি বললেন, খজান ভাই, তুমি আমার প্রাণের কথা বুঝতে পারছো না। আমি বিজনেস বাড়াতে চাই, তার জন্য নামজাদা লোকের সঙ্গে মেশা দরকার। আমি যদি মন্ত্রী আর বড় বড় অফিসারদের পার্টি দিই, তবে আমার কোন লেডি অতিথিদের আপ্যায়িত করবে? আনন্দী? রাম কহো, রাজহংসী আর বলাকা হচ্ছে এই কাজের কাবিল। বাতিল করতে হলে আনন্দীকেই করতে হবে। তাতে আমার কলিজা ফেটে যাবে। অনেক টাকার সম্পত্তি ছাড়তে হবে, কিন্তু তার জন্য আমি প্রস্তুত আছি। মুশকিল হচ্ছে রাজহংসী আর বলাকার মধ্যে কাকে রাখবো আর কাকে ছাড়বো তা স্থির করা বড় শক্ত। তবে আমার বেশি পছন্দ কলকাতাওয়ালি বলাকা দেবী। ওকে যদি নিতান্ত না রাখতে পারি, তবে ওই মুম্বাইওয়ালি রাজহংসী। টাকার জন্য ভেবো না, 10-15 লাখ তক খরচ করতে আমি তৈয়ার আছি। খজনচাঁদ অনেক বোঝালেন,
যে আনন্দীবাই তার আইনসম্মত স্ত্রী। তার দাবি সকলের ওপরে। তাকে ত্যাগ করতে হলে অনেক জুয়া চুরির দরকার হবে। তার পৈতৃক সম্পত্তি ছেড়ে দিতে হবে। তার ফলে মোট লোকসান খুব বেশি হবে। আনন্দীবাইয়ের সেই বদমাশ কাকার শরণাপন্ন হতে হবে। কিন্তু ত্রিক্রম দাস কিছুতেই তার সংকল্প ছাড়লেন না। অগত্যা খজনচাঁদ বললেন, বেশ, আমি যথাসাধ্য চেষ্টা করব। আপনি দেরি না করে তিনজনকেই সব কথা খুলে বলুন। ওদের মনের ভাব দেখে আমি যা করবার করব। কাল বিলম্ব না করে ত্রিক্রম দাস এরোপ্লেনে বোম্বাই গেলেন এবং সোজা রাজহংসীর বাড়িতে উপস্থিত হলেন। রাজহংসী তার ড্রয়িং রুমে বসে একটি সুবেশ যুবকের সঙ্গে গল্প করছিলেন। আশ্চর্য হয়ে বললেন, আরে শেঠজি, হঠাৎ এলে যে? কোনো খবর দাওনি কেন? একে তুমি চেনো না। ইনি হচ্ছেন মিস্টার ঝুমকমল মটকানি। দূর সম্পর্কে আমার ফুফেরা ভাই হন। হিসেবের কাজে ওস্তাদ। এখানকার অফিসের অ্যাকাউন্টেন্ট। তো বুড়ো হয়েছে, তাকে বিদায় দিয়ে এই ঝুমকমলকে সেই পোস্টে বসাও। ত্রিক্রম দাস বললেন, আমি ভেবে দেখব। রাজহংসী, তোমার সঙ্গে আমার একটা জরুরি কথা আছে। ঝুমকমল চলে গেলে ত্রিক্রম দাস ভয়ে ভয়ে তার ৩ বিবাহের কথা প্রকাশ করলেন। কিন্তু তার রিয়াকশন যা হলো তা একেবারে অপ্রত্যাশিত। রাজহংসী হেসে গড়িয়ে পড়ে বললেন, বাহ বাহ শেঠজি, তুমি দেখছি বহুত রঙ্গিলা আদমি। তোমার আরো ২ জরু আছে, তাতে হয়েছে কি? আমি ওসব গ্রাহ্য করি না। তুমি নিশ্চিন্তে থাকো, সব ঠিক হয়ে। তবে কথাটা যেন জানাজানি না হয়। হ্যাঁ, ভালো কথা। এই বাড়িটা জলদি আমার নামে রেজিস্ট্রি করা দরকার। মিউনিসিপ্যালিটি বড় হয়রান করছে। শেঠজি বললেন, আচ্ছা, তার ব্যবস্থা হবে। আজ আমি থাকতে পারবো না, জরুরি কাজে এখনই কলকাতা রওনা হব। কলকাতায় পৌঁছে ত্রিক্রম দাস সোজা আলিপুরে বলাকার কাছে গেলেন। ড্রয়িং রুমে একজন সুদর্শন ভদ্রলোক পিয়ানো বাজাচ্ছিলেন আর বলাকা তালে তালে নাচছিলেন। ত্রিক্রমকে দেখে বলাকা বললেন, এ কি শেঠজি, হঠাৎ এলে যে? একে বোধহয় চেনো না। ইনি হচ্ছেন লোটন কুমার ভড়। দূর সম্পর্কে আমার মাস্তুতো ভাই। নাচের ওস্তাদ। এর কাছে আমি কবুতর নৃত্য শিখছি। দেখবে একটু? ত্রিক্রম বললেন, আমার এখন ফুরসত নেই। বলাকা, তোমার সঙ্গে আমার বহুত জরুরি কথা আছে। লোটন কুমার উঠে গেলে ত্রিক্রম দাস কম্পিত বক্ষে তার ৩ বিবাহের কথা প্রকাশ করলেন। বলাকা গালে আঙুল ঠেকিয়ে বললেন, ও মা, তাই নাকি? ও শেঠজি, তুমি একটা আসল পানকৌড়ি, নটবর নাগর। তা তুমি অমন মুষড়ে গেছো কেন? ৩টে বউ আছে তো, হয়েছে কি? ঠিক আছে, তুমি ভেবো না আমি হিংসুটে মেয়ে নই। কিন্তু তুমি যেন সবাইকে বলে বেরিও না। হ্যাঁ, ভালো কথা। দেখো শেঠজি, একটা নতুন মোটর কার না হলে চলছে না। পুরোনো অস্টিনটা হর দম বিগড়াচ্ছে। তুমি ১০০০-২০ টাকার একটা চেক আমাকে দিও। তার কমে ভালো গাড়ি মিলবে না। বিক্রম দাস বললেন, আচ্ছা, তা ব্যবস্থা হবে। আমি এখন উঠি, আজই দিল্লি যেতে হবে। ত্রিক্রম দাস দিল্লিতে এসেই খজন চাঁদের কাছে গিয়ে সকল বৃত্তান্ত জানালেন। তারপর তাকে সঙ্গে করে নিজের বাড়িতে এনে ড্রয়িং রুমে অপেক্ষা করতে বললেন। অন্দরমহলে গিয়ে ত্রিক্রম আনন্দীবাইকে শোবার ঘরে ডাকলেন। আনন্দী বললেন, ৩ দিন তোমার কোনো পাত্তা নেই, চেহারা খারাপ হয়ে গেছে। ব্যাপার কি? গভর্নমেন্টের সঙ্গে আবার কিছু গড়বড় হয়েছে নাকি? ত্রিক্রম দাস মাথা হেঁট করে তার গুপ্ত কথা প্রকাশ করলেন। আনন্দী কিছুক্ষণ স্তব্ধ হয়ে রইলেন। তারপর কোমরে হাত দিয়ে চোখ পাকিয়ে বললেন, ক্যা बोला तुमने? শেঠজি একটু ভয় পেয়ে বললেন, আনন্দী, ঠান্ডা হো যাও, সব ঠিক হো जाएगा। বাংলা সাহিত্য যতই সমৃদ্ধ আর উঁচু দরে হোক, হিন্দি ভাষায় গালাগালির যে শব্দভান্ডার আছে তার তুলনা নেই। আনন্দী হাত পা ছুড়ে হোজ পাইপ থেকে জলধারার মতন তার মুখ থেকে যে ভর্ৎসনা নির্গত হতে লাগলো, তা যেমন তীব্র তেমনি মর্মস্পর্শী। তার সকল বাক্য ভদ্রজনের শ্রোতব্য নয়, ভদ্রনারীর উচ্চার্থও নয়। কিন্তু আনন্দীবাইয়ের তখন হিতাহিত জ্ঞান লোপ পেয়েছে। তিনি উত্তরোত্তর উত্তেজিত হচ্ছেন দেখে শেঠজি হাত জোর করে আবার বললেন, আনন্দী, মাফ করো, সব ঠিক হো যায়গা। আনন্দী গর্জন করে বললেন, চুপ রহো সড়ক কা কুত্তা, ধীরেন কা চুচুন্দর। এই বলে বাঘিনীর মতন লাফিয়ে গিয়ে শেঠজির ২ গালে খামচে দিলেন। তারপর পিছু হটে তার বাঁ হাত থেকে ১০ গাছা মোটা মোটা চুড়ি খুলে নিয়ে স্বামীর মস্তক লক্ষ্য করে ঝনঝন শব্দে নিক্ষেপ করলেন। শেঠজির কপাল ফেটে রক্ত পড়তে লাগলো। তিনি চিৎকার করে ধরাশায়ী হলেন। ততোধিক চিৎকার করে আনন্দীবাই তার পুজোর ঘরে চলে গেলেন এবং মেঝেয় শুয়ে পড়ে ফুঁপিয়ে ফুঁপিয়ে কাঁদতে লাগলেন। বাড়িতে মহা শোরগোল পড়ে গেল। আত্মীয়রা যারা ছিলেন তারা আনন্দীকে সান্ত্বনা দিতে লাগলেন। শেঠজির জন্য খজনচাঁদ তখনই ডাক্তার ডেকে আনলেন। ৭ দিন পরে শেঠজি অনেকটা সুস্থ হয়েছেন এবং দোতলার বারান্দায় আরাম কেদারায় বসে গুড়গুড়ি টানছেন। তার মাথায় এখনো ব্যান্ডেজ আছে। মুখে স্থানে স্থানে স্টিচিং প্লাস্টারও আছে। খজনচাঁদ এসে বললেন, কহিয়ে শেঠজি, তবিয়ত कैसी है? শেঠজি বললেন, অনেক ভালো।
শোনো খাজান ভাই, রাজহংসী আর বালাকার সঙ্গে আমি সম্পর্ক রাখতে চাই না। তুমি তুরন্ত বোম্বাই আর কলকাতায় গিয়ে একটা মিটমাট করে ফেলো। যত টাকা লাগে আমি দেব। ওই মুম্বাইওয়ালি আর কলকাতাওয়ালি শুধু আমার টাকা চায়, আমাকে চায় না। কিন্তু আনন্দী আমাকেই চায়। খুশবু পাচ্ছ? আনন্দী নিজে আমার জন্য অরহর ডালের খিচুড়ি বানাচ্ছে। আর এই দেখো, গলাবন্ধ বুনে দিয়েছে। খজান চাঁদ বললেন, বহুত খুশি কি বাত। শেঠজি ভাববেন না, আমি সব ঠিক করে দেব। আপনি আনন্দীবাইকে মথুরা, বৃন্দাবন, দ্বারকায় ঘুরিয়ে আনুন, তার মেজাজ ভালো হয়ে যাবে। পত্নীর সেবায় ত্রিক্রম দাস শীঘ্র সেরে উঠলেন। খজন চাঁদের চেষ্টায় রাজহংসী আর বলাকার সঙ্গে মিটমাট হয়ে গেছে। জুলফিকার খাঁও পান খাওয়ার জন্য মোটা টাকা পেয়েছেন। কলকাতার সবচেয়ে বড় জ্যোতিষ সম্রাট জ্যোতিষচন্দ্র জ্যোতিষর্ণবের কাছ থেকে আনন্দীবাই 1000 টাকা দামের একটা বশীকরণ কবচ আনিয়ে স্বামীর গলায় বেঁধে দিয়েছেন। এই পুরশ্চরণ সিদ্ধ কবচের ফলও আশ্চর্য। শেঠজি আজকাল তার বিশ্বস্ত বন্ধুদের কাছে বলে থাকেন, শিবায় আনন্দী সব ওরা চুড়েল হ্যায়, অর্থাৎ আনন্দী ছাড়া সব স্ত্রীলোকই পেতনি।